গুড মর্নিং অল। যারা যারা অনলাইন আছেন প্লিজ জয়েন করুন, কারণ আজকে ফেসবুক থেকে আমাকে একটা ইভেন্টের জন্য টাইম শিডিউল দেওয়া হয়েছে। তো সেই জন্য আজকে আমি আমার টপিক নিয়েই আজকে শিডিউলটা ফিক্সড করেছি, টাইমটা। যারা যারা অনলাইন আছেন প্লিজ একটু জয়েন করুন, আর জয়েন করে সাউন্ড অল ক্লিয়ার আছে কিনা আমাকে একটুখানি জানান। এবং লাইভের প্রথমেই বলে দিই, সবাই প্লিজ একটু কমেন্ট করবেন, একটু রিয়াকশন দেবেন, যাতে আমি বুঝতে পারি যে অল ক্লিয়ার আছে। তো আজকের ইভেন্টটা আমি নিউট্রিশন নিয়েই শুরু করব। তো যেহেতু আমি প্রথমেই আমার একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমি একজন নিউট্রিশন কোচ, হেলথ কোচ, গাইড কোচ। তো নিউট্রিশন নিয়ে কেন কাজ করছি? নিউট্রিশন নিয়ে কাজ করছি এই কারণেই যে আজকালকার দিনে, মানে আজকের দিনে, মানে খাবার যে আমরা খাচ্ছি, সেই খাবারে কিন্তু আমরা কোনো পুষ্টিগত গুণাগুণ পাচ্ছি না। সবই কিন্তু রাসায়নিক সার বা কীটনাশক দিয়ে কিন্তু আসছে। তো সেটা আমরা সকলেই কম বেশি জানি। এবং মেডিসিনেও যে ভেজাল আসছে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় প্রকাশিত হচ্ছে। তো আমরা একটা জিনিসই জানবো যে আমরা কিন্তু কোনোটারই বিপক্ষে নয়, নয় খাবারের বিপক্ষে, নয় মেডিসিনের বিপক্ষে। তো যেটা হচ্ছে আজকের যেটা টপিক, সেটা নিউট্রিশন। তো নিউট্রিশনটা আমরা কেন ইউজ করব এবং এই নিউট্রিশনটা আমরা ইউজ করে কি কি বেনিফিট পাবো, সর্বপ্রথম হচ্ছে এটা কথা। তো নিউট্রিশনটা আমরা কেন ইউজ করব? ইউজ করার কারণটাই হচ্ছে যে আমরা আজকালকার দিনে যে খাবার খাচ্ছি সেগুলো কিন্তু সবই কীটনাশক এবং রাসায়নিক সার প্রয়োগ করা খাবার। তো সেখানে দাঁড়িয়ে আমরা কি সঠিকভাবে পুষ্টিগত গুণাগুণ পাচ্ছি, এটা সবার আগে জানতে হবে যে আমরা সঠিকগত গুণাগুণ পাচ্ছি কিনা। তো প্রথমেই একটা ছোট্ট জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে সব খাবার কিন্তু পুষ্টি নয়, সব পুষ্টি কিন্তু খাবার। কেন বললাম সব খাবারে কিন্তু পুষ্টিগত গুণাগুণ থাকে না? সব খাবারে পুষ্টিগত গুণাগুণ আমরা কিন্তু পাই না। যেমন একটা ছোট্ট উদাহরণ দেব, কোনো চপের দোকানে দাঁড়িয়ে যদি আমরা চপ খাই, তাহলে কি সেটা থেকে আমরা কোনো পুষ্টিগত গুণাগুণ পাবো? আশা করছি পাবো না। আপনাদের মতামতটা লাইভে জানাতে পারেন বা কমেন্ট করেও জানাতে পারেন। তো আমরা সেখানে কি পাচ্ছি? পোড়া কিছুটা তেল, কিছুটা বাজে একটা মশলা, আলু, যেগুলো আমাদের কোনোটাই কাজে আসে না, কিন্তু এটা মুখরোচক খাবার, আমাদের খেতে ভালো লাগে তাই আমরা খাই। এটা হচ্ছে মুখরোচক একটি খাবার, কিন্তু এই খাবারের মধ্যে আমরা কি কোনো রকম নিউট্রিশন গুণাগুণ, মানে পুষ্টিগত গুণাগুণ আমরা কি পেলাম? আশা করছি পেলাম না। পোড়া তেলে কোনো রকম কিন্তু পুষ্টিগত গুণাগুণ নেই, কোনো রকম কোনো পুষ্টিগত গুণাগুণ কিন্তু নেই। এবার বলি যে আলু, চপের দোকানে ম্যাক্সিমাম দেখবেন, একটু যদি ভালো চপের দোকান না হয়, যদি দেখবেন
পাড়ার মোড়ে একটা ঘুমটি বা কোনো জায়গাতে, অনেক জায়গাতেই কিন্তু যেগুলো বাছাই করা আলু মানে ফেলে দেওয়ার মতোই হয়, সেগুলোকে কেটে সাইজ করে একদম চোকলা শুদ্ধ মানে খোসা শুদ্ধ মেখে দেওয়া হয়, সেগুলোকে আমরা কিন্তু খাচ্ছি। এগুলো কিন্তু চোখের সামনেই হয়, আমরা সকলেই জানি। তো এই চপ নিয়ে কথাটা বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা এটাই যে আমরা জিনিস থেকে যে নিউট্রিশন পাচ্ছি না সেটাকে জানানো, উদ্দেশ্যটা এটা। উদ্দেশ্যটা কিন্তু চপ শিল্প নিয়ে গল্প করার নয়। তো কেন এই উদাহরণটা দিলাম, কারণ আমরা এই রকম ভাবেই অনেক কিছু থেকেই আমরা জানি যে নিউট্রিশন পাচ্ছি, কিন্তু আমরা নিউট্রিশন গুণাগুণ পাচ্ছি না। এবার প্রথমত একটা কথা বলি, আমি নিউট্রিশন নিয়ে কথা বলতে এসেছি যখন, নিউট্রিশন আমরা নিউট্রিশন থেকে কি কি বেনিফিট পাবো। নিউট্রিশন মানে পুষ্টিগত খাবার, যে কোনো একটা নিউট্রিশন থেকে পুষ্টিগত গুণাগুণ। তো এই পুষ্টিগত খাবার বা পুষ্টি গুণগুলো থেকে আমরা কি কি বেনিফিট পেতে পারি। আমরা সঠিকভাবে যে আমাদের শরীরের যে পুষ্টির অভাব বা ভিটামিনের অভাব, ভিটামিন, মিনারেলস, ফ্যাট, আমাদের যে বিভিন্ন ধরনের যে মিনারেলস দরকার, বিভিন্ন ভিটামিন, সমস্ত কিছুর জন্য এই নিউট্রিশনটা কিন্তু যথেষ্টভাবে আমাদের দরকার। এবার যদি আমি বলি যে নিউট্রিশনটা অ্যাকচুয়ালি কি, নিউট্রিশনটা যদি আমরা শুধু দেখুন, আমরা যদি শুধুমাত্র চপ, বেগুনি, বাইরের বিরিয়ানি, ফুচকা এগুলো খাই, তাহলে কি আমরা ছোট থেকে যদি আমাদের মা বা আমাদের ফ্যামিলির লোক যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, জন্মদাত্রী মা, তিনি যদি আমাদেরকে বুকের দুধ না খাইয়ে যদি ছোট থেকে ফুচকা, পাপড়ি চাট, আরো যা যা আছে, বিরিয়ানি, এইসবগুলো খাওয়াতেন, তাহলে কি আমরা সঠিকভাবে পুষ্টি পেতাম যদি আমরা মায়ের বুকের দুধ না খেতাম? এবার মায়ের যে আমরা বুকের দুধ খাচ্ছি, মাকেও ঠিকঠাক ভাবে প্রপার নিউট্রিশন বা প্রপার খাদ্যে যে নিউট্রিশন সেটা কিন্তু পেতে হবে, কিন্তু আজকের দিনে আমরা প্রপার ভাবে খাদ্যের কাছে নিউট্রিশন কিন্তু পাচ্ছি না। তো তার জন্য নিউট্রিশনটা কি, হয়তো অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে যে নিউট্রিশনের মধ্যে বলে যাচ্ছে নিউট্রিশনটা অ্যাকচুয়ালি কি। নিউট্রিশন মানে পুষ্টিগত গুণাগুণ, মানে পুষ্টি। তো নিউট্রিশনটা আমাদের খাদ্য গ্রহণ, বৃদ্ধি, বিপাক, পুনরুদ্ধার এবং আমাদের চলন গমন সমস্ত কিছুর জন্য নিউট্রিশনটা কিন্তু অত্যন্ত জরুরি, মেন। তো খাদ্য গ্রহণ, বৃদ্ধি, আমাদের বৃদ্ধি, যদি আমরা ফুচকা, আলু, পাপড়ি চাট এগুলো ছোট থেকে খেতাম, তাহলে নিশ্চয়ই আমাদের আজকে বৃদ্ধি হতো না এবং আমাদের সঠিকভাবে আমরা কিন্তু চলাফেরা করতে পারতাম না। এটাই হলো নিউট্রিশন। নিউট্রিশনটা কেন আমাদেরকে নিউট্রিশনটা কেন দরকার, যে কোনো খাদ্য থেকে, যে কোনো কিছু থেকে নিউট্রিশনটা আমাদের কেন দরকার। আহার, হজম, পরিবহন, শোষণ ইত্যাদি, পরিপাক, মলত্যাগ, প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের নিউট্রিশনটার প্রয়োজন। এবার বলি পুষ্টি কি, মানে নিউট্রিশনটা কি। জীবের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া হলো পুষ্টি। এটি আমাদের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব খাদ্য গ্রহণ, হজম, শোষণ, পরিবহন ইত্যাদি করতে পারে। তার মানে নিউট্রিশনটার ওপরেই কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের সমস্ত কিছু, হেলথ, পুরো হেলথটাই কিন্তু আমাদের দাঁড়িয়ে আছে। এই নিউট্রিশনটা আমাদের দেহের নতুন কোষ গঠনে সহায়তা করে। নিউট্রিশনটা আমাদের দেহের নতুন কোষ গঠনে কিন্তু সহায়তা করছে। তো এই যে নিউট্রিশনটা আমাদের যে পুষ্টি আমাদের কোষের কিন্তু পুনর্গঠন করছে, কোষের পুনর্গঠন করছে। তার মানে আমাদের যে কোষের পুনর্গঠন করছে, এর থেকে আমরা কি কি পাচ্ছি, আমাদের কিন্তু সঠিকভাবে আমরা পরিপাক, গ্রহণ, শোষণ এগুলো আমরা পেয়ে থাকছি। পুষ্টির প্রয়োজনীয়তাটা মানে নিউট্রিশনের যে প্রয়োজন সেটা কি, কতটা। জীবদেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য, যেমন চলন গমন প্রভৃতির জন্য শরীরে শক্তির প্রয়োজন এবং তা পুষ্টি থেকে আমরা পেয়ে থাকি। খাদ্য থেকে অবশ্যই আমরা আমাদের যে প্রয়োজনীয় শক্তি আমরা পাই, কিন্তু সেই খাদ্যের মধ্যে যদি পুষ্টিগত গুণাগুণ না থাকে, সেই খাদ্যটা থেকে আমরা কোনো রকম ভাবে কোনো শক্তি পাবো না, শক্তি কিন্তু আমরা পাবো না। দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও বিভিন্ন বিপাক ক্রিয়ার জন্য শক্তি সংগ্রহ আমাদের করা হয়। দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং বিভিন্ন বিপাক ক্রিয়ার জন্য আমাদের শক্তি কিন্তু প্রত্যন্ত দরকার। কেন? কারণ পুষ্টির মাধ্যমে জীবনের জীবদেহের রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু গড়ে ওঠে। পুষ্টির মাধ্যমে আমাদের জীবনের
আমাদের জীবেদের রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে উঠছে। মানে আমরা কোনো রোগ হলে সেটাকে ডিফেন্ড করতে পারছি, আমাদের শরীর থেকে সেটাকে আমরা দূরে ঠেলে দিতে পারছি। তো এই হলো পুষ্টির প্রয়োজনীয়তাটা কি এবং পুষ্টিটা কি, কেন আমাদের পুষ্টিটা লাগবে। জীবনের সবকিছুর জন্যই, হাঁটা চলা, খাওয়া দাওয়া, বড় হওয়া, গ্রোথ হওয়া, সব কিছুর জন্যই পুষ্টি দরকার। এবং যখন একটা বাচ্চা, যখন একটা ইস্যু মায়ের গর্ভে আসছে, তখনও কিন্তু তার যদি কোনো রকম পুষ্টির ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু সে আসতে পারবে না, এবং আসলেও তার ভেতরেই কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম চলে আসবে। সেটাতেও আসছি, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো কি কি আসতে পারে একটা বাচ্চার মধ্যে, বড়দের মধ্যে পুষ্টিগত গুণাগুণ না থাকলে কি কি প্রবলেম আসতে পারে, সেটাও নিয়েও আমি আলোচনা করছি একটা ছোট্ট টপিকের পরে। এবার আসছি খাদ্য ও পুষ্টির প্রয়োজনীয়তাটা। সুস্থভাবে বেঁচে থাকার জন্য খাদ্য ও পুষ্টির প্রয়োজন অপরিসীম, দুটোই কিন্তু সেম ভাবে গুরুত্বপূর্ণ। 50-50। সুস্থভাবে বেঁচে থাকার জন্য খাদ্য ও পুষ্টির গুণাগুণ প্রয়োজনীয়তা অপরিসীম। খাদ্য ও পুষ্টি আমাদের দেহের, খাদ্য ও পুষ্টি টপিকটা মানে এটা কিন্তু স্টার মার্ক। খাদ্য ও পুষ্টি আমাদের দেহের ভিটামিন, আমিষ, শর্করা, প্রোটিনের অভাবে কিন্তু পূরণ করছে। খাদ্য এবং পুষ্টি উভয়ই, নট খাদ্য এবং নট পুষ্টি, কোনোটাই কিন্তু একা করছে না। খাদ্য ও পুষ্টি দুটো যৌথভাবে আমাদের দেহের ভিটামিন, আমিষ, শর্করা, প্রোটিনের অভাব কিন্তু পূর্ণ করছে। খাদ্য ও পুষ্টির অভাব আমাদের শরীরে দেখা দিলে বিভিন্ন ধরনের রোগ কিন্তু আসে আমাদের শরীরে। ঠিক আছে, তার মানে খাদ্য এবং পুষ্টি দুটোই আমাদের শরীরে দরকার। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা শুধু খাবারই খাচ্ছি, আমাদের শরীরে কিন্তু পুষ্টি কিছু আসছে না। এরপরে আমি আসব যে এই খাদ্য এবং পুষ্টি তো আমাদের গেল, এই খাদ্য এবং পুষ্টি শুধু তো খেলেই হবে না, এর সাথে সাথে জল, জল আমাদের জীবন, এটা কিন্তু নিউট্রিশনের মধ্যেই পড়ছে। আজকে যে ইভেন্ট আমার নিউট্রিশন, এই নিউট্রিশনের ইভেন্টের মধ্যেই কিন্তু পড়ছে, নিউট্রিশনের মধ্যেই জল আসছে, নিউট্রিশনের মধ্যে ভিটামিন আসছে, নিউট্রিশনের মধ্যে খাবার পুষ্টি আসছে, নিউট্রিশনের মধ্যে অনেক কিছুই আসে। এবার আসছি জল। জল আমাদের জীবন, আমরা কিন্তু এটা ছোট থেকে সকলেই জানি, জল আমাদের জীবন। তো জল আমাদের শরীরে কতটা দরকার? জল আমাদের শরীরে 60 থেকে 70% কিন্তু জলের আমাদের শরীরে দরকার। আমাদের শরীরে জল বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ, কিডনি, লাংস, লিভার, পাচনতন্ত্রের সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গকে ঠিক রাখে। এবং জল আমাদের শরীরে কোষ প্রাচীরকে সতেজ রাখতে সাহায্য করে। জল আমাদের শরীরের কোষ প্রাচীরকে সতেজ রাখতে সাহায্য করে। তাহলে জল কি কি কাজ করছে? জল আমাদের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকে যেমন ঠিক রাখছে, যেমন কিডনি, লাংস, পাচনতন্ত্র, লিভার এটসেট্রা, এবং এর সাথে সাথে আমাদের শরীরের কোষ প্রাচীরকেও সতেজ রাখতে কিন্তু সাহায্য করছে। তো জল আমাদের শরীরে কম পড়লে কি কি অসুবিধা হতে পারে? জল আমাদের শরীরে কম পড়লে মূত্র ত্যাগ করতে অসুবিধা হতে পারে, মল ত্যাগে অসুবিধা হতে পারে, হজম শক্তি কমে যায়, স্কিন রুক্ষ হয়ে যায়। আমরা এটা সকলেই জানি। জল যদি আমাদের ঠিকঠাক করে না খেতে পারি, পান করতে পারি, মূত্রত্যাগ, মল ত্যাগে অসুবিধা হয়, হজম শক্তি অসুবিধা হয় এবং স্কিন রুক্ষ হয়ে যায়। জল আমাদের শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে। এরপরে আসছি জল আমাদের কতটা পান করা উচিত সারাদিনে। জল আমাদের কতটা আমরা পান করলে আমাদের শরীর ঠিকঠাক মতো হাইড্রেট থাকবে এবং শরীরের বিভিন্ন কোষ, আমাদের যে কোষ প্রাচীর, সেটা সতেজ থাকবে। জল 0 ক্যালোরি হওয়ার জন্য আমাদের শরীরে যে বিষাক্ত পদার্থগুলো, সেগুলোকে কিন্তু জল বাইরে বের করে দেয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জল আমাদের 0 ক্যালোরি হওয়ার জন্য জল আমাদের শরীরের বিভিন্ন বিষাক্ত পদার্থগুলোকে কিন্তু বাইরে বার করে দেয়। কিসের মাধ্যমে? মূত্রত্যাগ এবং মলত্যাগ। আচ্ছা, এরপরে আসছি স্কিনকে একদম সুন্দর একটা গ্লোয়িং, তারপরে একটা ময়েশ্চারাইজ, মানে স্কিনটাকে খুব নরম রাখতে সাহায্য করে যাতে রুক্ষ না হয়ে যায়।
মাথাকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এরপরে আসছি পরিপাক্রিয়া সহ চোখ, হাড়, দাঁত আমাদের ঠিক রাখতে সাহায্য করে। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক রাখতে সাহায্য করে। এছাড়াও মলমূত্র, ঘাম, শ্বাস নেওয়ার সময় যে আমাদের প্রক্রিয়া চলে সেগুলোকেও ঠিক রাখতে সাহায্য করে। এরপরে আসছি যে মলমূত্র, ঘাম, শ্বাস মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার সময় আমাদের শরীর থেকে কত লিটার জল বেরিয়ে যায় আমরা কি কেউ জানি? যদি জানা থাকে অবশ্যই আমাকে লাইভে জানাবেন এবং কমেন্ট করবেন। তো এই যে আমি তাও বলে দিচ্ছি, যারা যারা জানেন তারা জানাবেন। 2 লিটার জল কিন্তু আমাদের এই প্রক্রিয়াগুলোর জন্য 2 লিটার জল কিন্তু আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। কিভাবে? আমরা যে কথা বলছি, আমি যে কথা বলছি, কথা বলার সাথেও কিন্তু আমার মুখ থেকে কিন্তু থুতু বেরোচ্ছে। সেটা কিন্তু অনেকের বোঝা যায়, দেখা যায়, আমরা দেখতে পাই যে মুখ থেকে পুরো হরহর করে থুতু বেরোচ্ছে। আবার কিন্তু আমরা কেউ কেউ দেখতেও পারি না যে থুতু বেরোচ্ছে কিনা। ঠিক আছে? তো 2 লিটার জল, এই যে ঘাম, মলমূত্র আমাদের শ্বাস নেওয়ার সময় কিন্তু বেরিয়ে যাচ্ছে। সাধারণত একটি ব্যক্তির, মহিলা এবং পুরুষ উভয়ই, একটি ব্যক্তির 2.5 থেকে 3 লিটার কিন্তু জলের প্রয়োজন নর্মালি। তো জল বেশি পরিমাণে পান করলে কি হতে পারে জানা আছে? আচ্ছা বলে দিই। আমরা যখন সাবমার্সেল চালিয়ে বা পাম্প চালিয়ে, মোটর চালিয়ে আমরা যখন জলকে ট্যাঙ্কে ভরি বা বিভিন্ন জায়গায় স্টোর করি, যেমন অনেক জায়গা আছে কি বড় বড় ড্রাম, বড় বড় স্টোরেজ আছে, বড় বড় অনেক কিছু আছে, সেগুলো যখন আমরা ভর্তি করি তখন কি হয়, ভর্তি হয়ে যাবার পরে কি হয়, উপচে যায়। যদি আমরা বন্ধ না করি তাহলে কিন্তু উপচে যায়। কেন উপচে যায়? কারণ সেটা ভর্তি হয়ে যায়। তাহলে বেশি জল ভরে দেওয়ার জন্য সেটা কিন্তু উপচে গিয়ে বাইরে পড়ে যাচ্ছে। ঠিক সেম আমাদের শরীরটাও তাই। আমরা যদি বেশি জল ইনটেক করে ফেলি তাহলে কিন্তু আমাদের শরীর নিতে পারে না। সেগুলো কি করে? সেগুলো আমাদেরকে বের করে দেয়। ঘন ঘন বাথরুম হয়, আমাদের প্রচুর ঘাম দেয়। যদি বেশি জল পান করি আমাদের কিন্তু কোষকে কিন্তু ফুলিয়ে দেয়। এবার সেই যখনই আমাদের কোষ ফুলে যাচ্ছে আমরা কিন্তু আস্তে আস্তে ওয়েট গেইন হয়ে যাচ্ছে। দেখবেন বেশি জল খেয়ে নেওয়ার পরে কোনো ঢেকুর ওঠে না, দেখবেন ভেতর কেমন অস্বস্তি হয়। এটা কিন্তু হয়ে থাকে, সকলেই লক্ষ্য করবেন। তো আমাদের শরীরের কিন্তু কার্যক্ষমতা কমে যায় এবং আমাদের শরীরের কোষ প্রাচীর কিন্তু ডাল হয়ে যায়, মানে ক্লান্ত হয়ে যায়। আচ্ছা, এরপরে আসছি রক্তে সোডিয়ামের পরিমাণ কিন্তু কমে যায়। রক্তে সোডিয়ামের পরিমাণ কিন্তু কমে যায় জল বেশি খেলে। এরপরে কি হয়? রক্তে সোডিয়ামের পরিমাণ কমে যায়, কিডনির কার্যক্ষমতা কমে যায় আমাদের জল যদি আমরা খুব বেশি অতিরিক্ত পান করে ফেলি। এরপরে আসছি আমাদের সারা দিনে কাদের কতটা জল খাওয়া দরকার। প্রথমে বাচ্চাদের দিয়ে শুরু করি। বাচ্চাদের তো হাইট, ওয়েট এগুলো দেখা চলে না, তবু একটা নর্মালি একজন 2 বছরের বাচ্চাকে আমরা সারা দিনে 500, 700, 800 এরকম জল সে যতটা খেতে পারবে, এবং তারা তো মায়ের বুকের দুধ তো খাচ্ছেই, সেগুলোকে নিয়ে একটা মেজারমেন্ট করে খাওয়ানো হয় নর্মালি। এরপরে আসছি 5 বছরের বাচ্চারা। 5 বছরের বাচ্চারাও কিন্তু এখন ওভারওয়েটে ভুগছে, এটা কিন্তু আমরা সকলেই জানি। 5 বছরের বাচ্চাও কিন্তু এখন ওভারওয়েটে ভুগছে। 5 বছরের বাচ্চারও কিন্তু থাইরয়েড চলে আসছে। 5 বছরের বাচ্চারও কিন্তু আমাদের সুগার দেখা দিচ্ছে, সমস্ত কিছুই কিন্তু ডায়াবেটিস দেখা দিচ্ছে, সমস্ত কিছুই কিন্তু হয়ে যাচ্ছে। তার কারণটা কি? পিছনে যে বলে গেলাম নিউট্রিশনের ডেফিসিয়েন্সি, তার কিন্তু না, তার মায়ের ডেফিসিয়েন্সি ছিল বলেই আজকে তারও এসেছে, এবং সেও কিন্তু আস্তে আস্তে যত বড় হচ্ছে সেও কিন্তু সেটা নিয়ে সাফার করছে। তো এরপরে আসছি সেই বাচ্চাদেরকে, যার যত ওয়েট, বাচ্চাদের খুব কমই থাকে, 35 কিলো, 30 কিলো, 20 কিলো, যেমন যার ওয়েট তাকে সেইভাবে মেজারমেন্ট করে দিতে হবে। যেমন পার 20 কিলো ওয়েটে 1 লিটার জলের প্রয়োজন। পার 20 কিলো ওয়েটে 1 লিটার জলের প্রয়োজন। তাহলে এইবারে সুবিধা হয় মেজারমেন্ট করতে। তাহলে যার 60 কিলো ওয়েট আছে
যার 60 কিলো ওয়েট আছে তার কতটা দরকার? 3 লিটার। যার 58 আছে তার কতটা দরকার? 2.8 লিটার। যার ধরুন কত আছে আমি বলবো 52, তাহলে তাদের কি দরকার? 20-20-40 আরো আমি দিচ্ছি, তার মানে 2.5 লিটার জলের কিন্তু প্রয়োজন। এইভাবে আমরা একটা ছোট ছোট করে ক্যালকুলেট করে নেব, করে নিয়ে আমরা কিন্তু জলটা খাবো। অনেকের হয় কাজের অনেক ব্যস্ততা, আমাদের যারা একটু গ্রামের দিকে থাকেন তাদের থাকে মাঠে ঘাটে কাজ করতে হয়, যে দূর এত জল মেপে খাওয়ার সময় নেই, কিন্তু খেতে হবে। কারণ কারণ আমরা আগের দিনে মানে আমরা যখন ছোট ছিলাম সেই জেনারেশনে নেই, এখনকার দিনে স্মার্ট ওয়ার্ক হয়ে গেছে। দেখুন আমি যে আপনাদের সাথে কথা বলছি সেটাও কিন্তু অনলাইনে নেটওয়ার্ক বেসিসে আমি কথা বলছি। আমাকে কিন্তু কোনো জায়গায় গিয়ে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে না বা এগুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে না। আমি না গেছি বাঁকুড়া, না গেছি মেদিনীপুর, আমি কিন্তু ব্যাঙ্গালোরে বসে আপনাদের সাথে অনলাইনে আমি কনভারসেশন করছি। আমাকে কিন্তু কোনো স্টেট বা কোনো জায়গাতে কিন্তু যেতে হয়নি। আমি বাড়িতে বসে আমার রুমে বসে আমি কিন্তু লাইভ করছি। এটা যারা যারা শুনছেন পাবলিকলি সবাই কিন্তু দেখতে পাচ্ছেন, সবাই শুনতে পাচ্ছেন। তো সেই জন্যই আমরা এখন স্মার্ট ওয়ার্কে ঢুকে গেছি। এই স্মার্ট ওয়ার্কে ঢুকে গেছি সেহেতু আমাদেরকে এইগুলো একটু মেনটেন করে চলতে হবে, না হলে কিন্তু প্রচুর রোগে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। হতে পারি বলবো না, হয়ে যাচ্ছি। তো আমরা আর কি করব? 1 লিটার আমাদের পার 20 কেজিতে জল দরকার, এটা জানালাম। এরপরে আসছি জলটা আমরা কিভাবে খাবো। যখন সকালে বোতলে বা গ্লাসে বা যে কোনো জায়গায় জল ধরে রাখছি, নিজেদের জন্য কাউন্ট করে করে যতটা ওজন ততটা জল, যেভাবে বললাম ধরুন আমার 58, তো আমি 2.8 লিটার জল খাবো, জল পান করব। সেটা আমি একটা বোতলে বা কোনো জগে বা কোনো ঘটিতে যারা যেভাবে খান সেটাকে আমরা স্টোর করে নেব, সেটা আমরা সারা দিনে রাতে কমপ্লিট করব। ওকে। আবার এখন গরমের দিন, ওয়েস্ট বেঙ্গলে যারা আছেন তাদের এখন গরমের দিন, তাদেরকে একটু বেশিই খেতে হবে, কারণ মূত্রত্যাগ বেশি হয়, ঘাম বেশি বেরোয়, এটা করতে হবে। এবার আমরা জল কিভাবে খাবো? জল যদি আমরা দাঁড়িয়ে এরকম করে পান করি তাহলে কি হবে? এই যে শ্বাসনালী, অনেকের কি হয়, হাঁ করে জল খেতে গিয়ে গলায় কিন্তু আটকে যায়। সমীক্ষাতে দেখা গেছে এইভাবে কিন্তু অনেক মানুষ মারাও গেছেন, জল খেতে গিয়ে, কোনো খাবার হাঁ করে খেতে গিয়ে বা খাবার খেতে খেতে কথা বলতে গিয়ে শ্বাসনালীতে আটকে গিয়ে ইনস্ট্যান্ট মৃত্যু হয়েছে। এটা আমরা সকলেই জানি, সকলেই কম বেশি খবর বা আশেপাশে অনেকেরই শুনতে পায়, অবশ্যই পায়। তো আমরা সবসময় কি করব? বসে না হলেও কোনো কিছুতে মুখ দিয়ে জল খাবার চেষ্টা করব, যাতে এই যে গ্যাপিংটা, আমাদের শ্বাসনালীর যে গ্যাপিংটা, এটা যেন না আসে। এছাড়াও আমরা যে হাঁ করে জল খাচ্ছি, আজকালকার দিনে কি আছে, ফাঁকে প্রচুর ভাইরাস, ব্যাকটেরিয়া বাতাসে কিন্তু ভেসে বেড়াচ্ছে, ধুলোকণা। আমরা যখনই হাঁ করে খেতে যাব না, সব এই আমাদের শ্বাসনালী দিয়ে ভর করে ঢুকে যাবে। একটা ছোট্ট উদাহরণ দেব, যখন করোনা হয়, মানে কোভিড আসে ফার্স্ট স্টেজ, তখন কোথায় অ্যাটাক করছিল বলুন তো? সব কিন্তু শ্বাসনালীতে, শ্বাসকষ্ট জ্বর। সেই জন্যই সব থেকে ভাইরাস অ্যাটাক করে কিন্তু আমাদের এই শ্বাসনালী। এটাই হচ্ছে পথ ভেতরে ঢোকার, কারণ এটা খুব সেন্সিটিভ হয়, একেই বেশি করে অ্যাটাক করে। বোঝাতে পারলাম জিনিসটা? যাদের যাদের অসুবিধা হবে, যদি কোনো কিছু জানতে চান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেওয়া থাকবে, সমস্ত কিছু দিয়ে দেওয়া থাকবে, আগেও বলেছি, তো সেটা করবেন। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা লাইভটা দেখছেন তারা কিন্তু অবশ্যই এটাকে শেয়ার করবেন, কারণ খুব একটা গুরুত্বপূর্ণ লাইভ আজকে আপনাদের জন্য আমি এনেছি। আচ্ছা, জলটা আমরা কিন্তু সব সময় চেষ্টা করব যে কোনো কিছুতে মুখ দিয়ে জল খাওয়ার। বিশেষ করে আমরা যখন বাইরে যাব, তখনের জন্য। বাড়িতে থাকলে তবু আমরা খেতে পারি, কিন্তু যখন আমরা বাইরে যাব বা ট্রাভেল করছি বা যে কোনো জায়গায় যাচ্ছি, বাইকে যাচ্ছি, বাসে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, ফ্লাইটে যাচ্ছি, আমরা চেষ্টা করব সব সময় মুখ দিয়ে জলপান করতে। আচ্ছা, এরপরে আরেকটা, এই যে জলপান যদি আমরা এইভাবে না করি, শুধুমাত্র যে শ্বাসনালী ক্ষতি হবে, আমাদের ভাইরাস অ্যাটাক করবে, এটা কিন্তু না।
আরেকটা রোগও হতে পারে, হচ্ছে আমাদের জয়েন্টের প্রবলেম চলে আসবে। এবার হয়তো বলবেন যে জল খাওয়ার সঙ্গে জয়েন্টের কি সম্পর্ক? অবশ্যই আছে। জল আমাদের গোটা শরীরটায় আছেই, কথাতে না, কথাতে মানে সায়েন্স। আমরা জানি পৃথিবীর কভাগ জল আর কভাগ স্থল, এটা কিন্তু লিখবেন, আমি বলছি না। সেই জন্যই আমাদের শরীরের কিন্তু বেশিরভাগটাই আমাদের জল, ঠিক আছে? তো আর একটা জিনিস, ছোট্ট টপিক জল নিয়ে, সেটা হচ্ছে বেশি ঠান্ডা জল। এই গরমে অনেকেই চিল্ড ওয়াটার খান। চিল্ড ওয়াটার একদম ফ্রিজার, ডিপ ফ্রিজার থেকে বার করে ডক ডক করে, না হলে একদম টকাটক করে 4-5টা বরফ একদম গ্লাসে দিয়ে ভালো ঠান্ডা চিল্ড চিল্ড জল খাচ্ছি আমরা একদম। কিন্তু না, এটা করা চলবে না। চিল্ড জলটা আমাদের কোষ প্রাচীরকে কার্যক্ষমতা, মানে আমাদের যে রক্ত গরম হয়, তাই তো? আমাদের রক্ত গরম, তো রক্ত আমাদের গরম আছে নিশ্চয়ই। রক্ত গরম থাকার কারণে আমাদের যখন ওই চিল্ড, মানে আমাদের অনেকের কথায়, সাধারণ মানুষদের কথায় চিল্ড ওয়াটার যখন ভেতরে যাচ্ছে না, তখন সেই কার্যক্ষমতাটাকে কমিয়ে 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 নিয়ে যাচ্ছে। দেখবেন চিল্ড ওয়াটার খেলে কিছুক্ষণ টাইম আমাদের শরীরটা খুব ঠান্ডা লাগে, তার কিছুক্ষণ পরে দেখবেন, অনেকেই লক্ষ্য করেন না, আমরা হটকারিতে খেয়ে ফেলি, তারপরে দেখবেন এত অত্যাধিক গরম করে যে তার সীমার বাইরে। এগুলো আমাদের সব ট্রাই করা আছে। এগুলো যারা করেন তারা একবার প্লিজ লক্ষ্য করে দেখবেন এবং তারপরে আমাকে প্লিজ জানাবেন। এটা হয়ই হয়। ধরুন কোনো জায়গা থেকে ছুটে আমরা আসছি, আসার পর কেন বলা হয় যে একটু বসে জল পান করতে? কারণ সেই যে ছুটে আসছে, আমাদের ব্লাড প্রেশারটা তখন হাই থাকে। হট করে আমরা জলটা খেয়ে ফেলা মানে সে ব্লাড প্রেশারও আর বেরোতে পারছে না, আর জলটাও ভেতরে ঢুকতে পারছে না। মানে দুটো এমন ভাবে একটা বাজে সিচুয়েশন তৈরি করে, তার সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের ওই গরম ঠান্ডা মিলিয়ে, নয় ঠান্ডা লেগে যায়, নয় জ্বর চলে আসে, নয় মাথা যন্ত্রণা হয়। হয় কি না? হয়ে থাকলে অবশ্যই হয়, আপনারা জানাবেন কমেন্ট করে। আমি কিন্তু বারে বারে প্রত্যেকটা টপিক আমি কিন্তু ক্রস করছি। আমি নিজেই টপিকটা আপনাদেরকে বলছি, নিজেই কিন্তু আবার ক্রস করছি, কারণ এগুলো হয়। সেই জন্য কিন্তু আমরা বাইরে থেকে যখন আসি, অনেক ট্রাভেল করে বা একটু সাইকেল চালিয়ে বা কিছু বাজার টাজার করে, তখন গরম থাকে। গরমের দিনে, শীতের দিনেও তাই, বাইরে বেরোলে কাজ করলে কিন্তু আমাদের একটু স্ট্রেস থাকে। সেই স্ট্রেসটাকে বাড়িতে এসে একটু রিল্যাক্স করে আমরা তারপরে জল খাবো বা কোনো খাবার খাবো। যখন ডাক্তারখানায় দেখবেন, একটা ছোট্ট ছোট্ট ইভেন্টের বাইরে কথা, ছোট্ট, সেটা হচ্ছে যখন ডাক্তার দেখাতে যায়, দেখবেন কেউ ছুটে 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 গেছে, তাড়াতাড়ি করতে হবে, না ডাক্তার চলে যাবে, একটা ব্যাপার থাকে তো, চলে যাবে, না হলে চলে যাবে। দেখবেন ডাক্তার বলে আপনি 5 মিনিট বসুন, তারপরে আসবেন, কারণ আপনার এখন ব্লাড প্রেশার হাই আছে। আমি যদি কিছুই মাপি, ওজনে যদি মাপতে চাই সেটাও বাড়া দেখাবে, যদি আমি ব্লাড প্রেশারও মাপতে চাই সেটাও বাড়া দেখাবে, যদি আমি স্টেথোস্কোপ নিয়ে যদি আমি হার্টবিট মাপি সেটাও আমার বাড়া দেখাবে, হ্যাঁ কি না? এটাও কিন্তু লিখবেন, প্লিজ কমেন্টগুলো কিন্তু করবেন। আচ্ছা, তো এই গেল আজকের এই জল নিয়ে টপিক। এরপরে আসছি, তো এই যে আমি জলটা বললাম, এটাও কিন্তু নিউট্রিশনের জরুরি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের সব থেকে যে প্রয়োজন নিউট্রিশনের মধ্যে, আমাদের ডেফিসিয়েন্সি গুলো কেন আসছে, বারে 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 আমাদের ডেফিসিয়েন্সি গুলো কেন হচ্ছে, সেটাও তো আমাদের জানা দরকার। সেটা হচ্ছে যে ভিটামিন। ভিটামিন আমরা সকলেই কম বেশি জানি যে ভিটামিন আমাদের শরীরে কতটা গুরুত্বপূর্ণ। ভিটামিনটা কি? ভিটামিন হচ্ছে, আমরা তো সকলেই ভিটামিন ভিটামিন বলি, এই ভিটামিন সেই ভিটামিন, হ্যাঁ, অনেকেই বলি ভিটামিন কমে গেছে। বিশেষ করে যখনই কিছু হলো, দুর্বল লাগছে, ভিটামিন কমে গেছে। কিন্তু ভিটামিন কমে গেছে, ভিটামিনটা কি আমরা সকলে জানি কি? কয় প্রকার ভিটামিন আছে এটাও জানাবেন। এগুলো খুব শিক্ষণীয় কথা বলছি, মানে শেখার আছে। আমি জানি যে অনেকেই জানেন, আবার অনেকের নাও জানা থাকতে পারে, এটাতে কোনো খারাপ কিছু না, বা আমি কাউকে ইনসাল্ট করছি না, জাস্ট বলছি অনেকেই জানেন না, অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন, সঠিকটা জানেন না। আচ্ছা, ভিটামিনটা কি? বিশেষ জৈব পরিবেশক সাধারণ খাদ্যে অতি স্বল্প পরিমাণে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধক শক্তিকে বাড়াতে সাহায্য করে। তার মানে ভিটামিনটা কি বোঝাতে পারলাম? বিশেষ জৈব পরিবেশক সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে, অল্প পরিমাণে থেকে মানে খাদ্যে অল্প পরিমাণে থেকে
দেহের স্বাভাবিক বৃদ্ধি, পুষ্টি এবং রোগ প্রতিরোধক ক্ষমতাকে বৃদ্ধি করে, তাকে বলা হচ্ছে ভিটামিন। মানে ভিটামিনটা সোজা বাংলা ভাষায় বলতে গেলে ভিটামিন আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়াচ্ছে এবং আমাদের বৃদ্ধি পুষ্টিতেও কিন্তু সহায়তা করছে। 1911 সালে কাশ্মীর ফ্রাঙ্ক ভিটামিন আবিষ্কার করেন। 1911 সালে কাশ্মীর ফ্রাঙ্ক ভিটামিনটি আবিষ্কার করেন। ভিটামিন কি কি? এ, ডি, ই, কে, বি, পি, সি। এবার ওয়াটার সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন, দুই রকমের ভিটামিন। ওয়াটার সলিউবল মানে কি? সেটা হচ্ছে জলে দ্রবণীয়, ভিটামিন বি আর ভিটামিন সি। আর ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে যেগুলো তেলে দ্রবণীয়, ভিটামিন এ, ডি, ই, কে। ওকে, এবার ভিটামিন ও তার ঘটিত রোগ নিয়ে আলোচনা করব। ভিটামিন এ রাতকানা রোগ হয়, ভিটামিন বি বেরি রোগ হয়, ভিটামিন সি স্কারভি রোগ হয়, ভিটামিন ডি এটা সবার কাছে জানা, সেটা হচ্ছে রিকেট রোগ হয় শিশুদের, ভিটামিন ই বন্ধ্যত্ব রোগ হয়, ভিটামিন কে রক্ততঞ্জন ব্যাহত করে, ভিটামিন কে এর অভাবে কোনো জায়গা কেটে গেলে রক্ত কিন্তু থামে না, ভিটামিন পি স্কারভি রোগ হয়, রক্ততঞ্জন রোধ করে। এবার ভিটামিন এর কার্যকারিতাগুলো বলি। ভিটামিন এ দেহের বৃদ্ধি পেশির কার্যকারিতাতে সহায়তা করে, অস্থির কোষের বৃদ্ধিতে কিন্তু সহায়তা করছে ভিটামিন এ। উৎস হচ্ছে উদ্ভিজ্জ উৎস, প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎস হচ্ছে রঙিন শাকসবজি, গাজর, পেঁপে থেকে আমরা ভিটামিন এ পাচ্ছি। প্রাণীজ উৎস কি কি? প্রাণীজ মানে কি কি খাবার থেকে আমরা পাচ্ছি? সেটা হচ্ছে প্রাণী, মাছ, দুধ, ডিম, কড লিভার, অয়েল। ভিটামিন বি প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধি, রক্তকোষ গঠন করতে সাহায্য করে, মিউকাস পর্দাকে সুস্থ রাখতে সাহায্য করে। ঘটিত রোগ, বেরি রোগ, রক্তল্পতা, প্লেগ, এগুলো হচ্ছে। উৎস হচ্ছে উদ্ভিজ্জ উৎস, মানে আমরা উদ্ভিদ থেকে কি কি পাবো, কি কি খেতে পাবো, সেটা হচ্ছে চীনা বাদাম, গ্রাউন্ড বাদাম, সোয়াবিন, শুকনো সোয়াবিন, সূর্যমুখী বীজ। এরপরে আসছি প্রাণীজ উৎস, মানে প্রাণী থেকে আমরা কি কি পাবো, মাছ, মাংস, লিভার, দুধ, মানে দুধটা আমরা থাকছেই। ভিটামিন সি, ভিটামিন সি আমরা সকলেই জানি কি কি লাগে, প্রথমেই একটু বলে দিই। ভিটামিন সি আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করে, ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। এরপর আসছি লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা গঠনে সহায়তা করে ভিটামিন সি। দেহের রোগ প্রতিরোধকে সহায়তা করে ভিটামিন সি। ঘটিত রোগ, সেটা হচ্ছে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাওয়া, ভিটামিন সি এর অভাবে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। প্রাণীজ উৎস, উদ্ভিজ্জ উৎস। প্রাণীজ উৎস হচ্ছে দুধ, উদ্ভিজ্জ উৎস হচ্ছে টক জাতীয়, আমলা, পেয়ারা, মরিচ, কমলা, লেবু। ভিটামিন ডি, একটু আগেই বললাম, ভিটামিন ডি অস্থি গঠনে সহায়তা করে, ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সহায়তা করে। অস্থি গঠন বা ক্যালসিয়াম ফসফরাস যদি না থাকে বা না ভালোভাবে থাকে, তাহলে কোনো মানুষের হাড় শক্ত হয় না, ব্রেন মজবুত হয় না, ব্রেন ডেভেলপ করে না, হার্ট ঠিক থাকে না। সেই জন্যই কিন্তু রিকেট রোগটা বাচ্চাদের চলে আসে গর্ভ থেকেই, আমরা এটা সকলেই জানি। বয়স বাড়তে থাকে কিন্তু বাচ্চাটার গ্রোথ হয় না, মাথাটা বেড়ে যায়, হাত পা গুলো দিনের পর দিন সরু হতে থাকে এবং কিছু দিনের পর, কিছু বছর পর ডাক্তারের টাইম দিয়েই দেয় যে বাচ্চাটি এতদিন পরে এতদিন বাঁচবে, এতদিন পরে মারা যাবে। তো এর উৎস হচ্ছে প্রাণীজ উৎস, ফিশ লিভার অয়েল, রান্না করা ডিমের কুসুম। উদ্ভিজ্জ উৎস হচ্ছে সূর্যের আলো, মাশরুম। ভিটামিন ই গর্ভপাত রোধ করে, মাতৃস্তন দুগ্ধ ক্ষরণ করে। গর্ভপাত রোধ মানে মিসক্যারেজ থেকে রক্ষা করে। আর মাতৃস্তন মানে মায়েদের বুকের দুধ বাড়াতে সাহায্য করে। উৎস প্রাণীজ উৎস হচ্ছে দুধ, ডিমের কুসুম। উদ্ভিজ্জ উৎস হচ্ছে বাদাম তেল, সূর্যমুখী তেল, চীনা বাদাম। এরপরে আসছে ভিটামিন কে, রক্ততঞ্জন রোধে সহায়তা করে, মানে কোনো জায়গা কেটে গেলে যদি ভিটামিন কে এর অভাব থাকে তাহলে কিন্তু রক্ত বন্ধ হয় না, রক্ত বেরোতেই থাকে, অনেক পরে রক্ত জমাট বাঁধে। উৎস হচ্ছে প্রাণীজ উৎস, শূকরের যকৃত নিঃসৃত তেল, দুধ, মাখন। উদ্ভিজ্জ উৎস হচ্ছে সবুজ শাকসবজি। ভিটামিন পি, ভিটামিন পি হচ্ছে ভিটামিন সি এর কার্যকারিতাকে দ্রুত করতে সাহায্য করে ভিটামিন পি। ভিটামিন পি ভিটামিন
সি এর কার্যকারিতাটাকে দ্রুত করতে সাহায্য করছে। তার মানে ভিটামিন পি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন পি যদি না থাকে ভিটামিন সি এর কার্যক্ষমতা কমে যাবে। গঠিত রোগ, দাঁতের গোড়া থেকে কিন্তু রক্তক্ষরণ হয়, দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। তো আজকে টোটালটা নিয়েই আলোচনা করলাম। ভিটামিন, আমাদের নিউট্রিশনটা কি, নিউট্রিশনের মধ্যে জল আছে, ভিটামিন আছে, আলোচনা করলাম। এছাড়াও আছে আরো টপিক নিউট্রিশনের মধ্যে, সেগুলো আরেকটা ইভেন্টে আলোচনা করব, নেক্সট উইক মানডে আলোচনা করব। তো একই টাইম 8:40 থেকেই হবে 9টা 9:30 পর্যন্ত। তো সেই যে টাইমটা এই টাইমেই হবে। তো এই যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে বা কোনো কিছু নিয়ে ইভেন্ট বা লাইভ করতে হবে সেটাও জানাতে পারেন, যে এই জিনিসটা জানা নেই বা জানতে আগ্রহী হচ্ছেন সেটাও বলতে পারেন। এবং এই যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, নিউট্রিশনের যে 3টে টপিক নিয়ে আলোচনা করলাম, এগুলো কিন্তু সকলের সাথে শেয়ার করে দেবেন। এবং নিজেরা যারা দেখছেন তারা তো অবশ্যই এগুলো ফলো করবেন, কারণ আজকের দৈনন্দিন দিনের জীবনে দাঁড়িয়ে আমরা যদি এগুলোকে মেনটেন না করি আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো না, আমরা কিন্তু সঠিকভাবে জীবনযাপন করতে পারবো না। এবং বাচ্চাদেরকেও সুস্থ রাখতে গেলে কিন্তু অবশ্যই এগুলোকে মানতে হবে এবং আমাদেরকে আলাদা করে বাইরে থেকে নিউট্রিশন ডেফিসিয়েন্সি পূরণ করতে হবে। আমি যে নিউট্রিশন সেক্টরে আছি, ওয়ার্ল্ড নাম্বার 1 নিউট্রিশন সেক্টর। গুগলে যেখানে খুশি সার্চ করে নেবেন, হ্যাশট্যাগ নাম্বার 1-এ আছে হার্বালাইফ নিউট্রিশন কোম্পানি। তো 26,042টা কোম্পানির মধ্যে, নিউট্রিশন কোম্পানির মধ্যে 26,042টি নিউট্রিশন কোম্পানির মধ্যে নাম্বার 1-এ বিলং করছেন সেলুলার নিউট্রিশন হিসাবে হার্বালাইফ নিউট্রিশন কোম্পানি। এটা কিন্তু আমি শুধু মুখে বলছি না, এটা যে কোনো জায়গায় সার্চ করবেন পেয়ে যাবেন। নিউট্রিশনটা কেন ইউজ করার কথা বললাম, নিউট্রিশনটি কেন নিতে বললাম, সেটা কিন্তু সকলেই জানেন। নিউট্রিশনের ডেফিসিয়েন্সি থাকলে গোটা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবই কিন্তু অসুবিধা হবে। নিউট্রিশনের ডেফিসিয়েন্সি থাকলে আমাদের শরীরে আমাদের চুল উঠবে, আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হবে, বিশেষ করে মেয়েদের পিসিওডি, পিসিওএস, সিস্ট, পলিসিস্টিক্স, আমাদের ওভারি সিস্ট, এগুলো কিন্তু এসেই যাচ্ছে। এবং মেয়েদের বিশেষ করে, ছেলে মেয়ে উভয়ের জন্যই এটা একটা বয়সের পরে, যখন মানে বিয়ে হওয়ার পরে ইস্যু নেওয়ার সময় কিন্তু এই প্রবলেমটা আসছে না। থাইরয়েড, গর্ভকালীন ডায়াবেটিস, এগুলো কিন্তু চলে আসছে। এই গর্ভকালীন ডায়াবেটিস নিয়েও একটা টপিক একদিন পরে করব, ওটা নিয়েও একটা বড় টপিক হবে। তো এইগুলো কিন্তু আমাদেরকে ফুলফিল ভাবে মেনটেন করতে হবে। কিভাবে, যে আমরা সঠিক খাদ্য এবং সঠিক পুষ্টি পাচ্ছি কিনা দেখতে হবে এবং বাচ্চাদেরও দিচ্ছি কিনা সেটাও দেখতে হবে, কারণ বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ। বাচ্চাদেরকে, আমাদের তো নয় অনেকটা জীবন পেরিয়ে এসেছি, কিন্তু বাচ্চারা যদি ঠিকঠাক ভাবে না জীবনযাপন করে তখন কি মা বাবা বা ফ্যামিলির কেউ, গার্ডিয়ানদের ভালো লাগবে কি? আশা করছি ভালো লাগবে না। সেই জন্য বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট, বাচ্চাদের হেলথ ডেভেলপমেন্ট, বাচ্চাদের বোনস ডেভেলপমেন্ট আমাদেরকে ঠিক রাখতে গেলে তাদেরকে যেমন খাবারও খাওয়াতে হবে সঠিকভাবে এবং সঠিকভাবে পুষ্টি কিন্তু তাদেরকে দিতে হবে। তো আজকের টপিকটা এখান পর্যন্তই আমি শেষ করব, কারণ টপিকটা নিয়ে আর আলোচনা করার কিছু নেই, আর বাড়াবও না। তো এই যে জিনিসগুলো বললাম, সকলের কাছে আমার রিকোয়েস্ট, এগুলোকে কিন্তু মেনে অবশ্যই চলবেন। দেখবেন নিজেদের লাইফস্টাইলটা কতটা চেঞ্জ হয়। এতদিন তো একটা ব্যাড লাইফস্টাইলে মেনটেন করে এসেছেন, এবার যে গুড লাইফস্টাইলটা বললাম সেটা মেনটেন করে আপনারা কতটা ভালো আছেন এবং এর আগে কতটা ভালো ছিলেন, আজকের পর থেকে যদি কেউ পালন করেন বা নিয়মগুলোকে মেনে চলেন কতটা ভালো আছেন, দুটোই কিন্তু দেখবেন পার্থক্য বুঝতে পারবেন। এবং পার্থক্য যখন বুঝতে পারবেন আমাকে জানাতে ভুলবেন না। তো এগুলোকে সকলেরই জন্য, বাচ্চা বয়স্ক সবার জন্য, লাইভটা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন
এটা রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, এবং আর কি কি টপিক সম্বন্ধে আপনারা জানকারি চাইছেন, মানে জানতে চাইছেন, সেটাও আমাকে বলবেন। তো আজকের লাইভটা এখান পর্যন্তই। নেক্সট মানডে আবার একটা টপিক নিয়ে আমি আসছি, একই টাইম 8:40 থেকে 9:30, একই টাইম। এই টাইমের মধ্যে সকলেই আসবেন, আমি শেয়ার করে দেব টাইম, লিংক সমস্ত কিছু দিয়ে দেব পেজেতে। তো অবশ্যই নেক্সট মানডে কিন্তু আমার সাথে সবাই জুড়বেন যারা অনলাইনে থাকবেন। তো থ্যাংক ইউ সকলকে এতক্ষণ যারা ছিলেন তাদের থাকার জন্য, এবং লাইভটা অবশ্যই সবাই প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিন এবং কমেন্ট করুন। আজকে এখান পর্যন্ত আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যেগুলো বললাম সেগুলো পালন করুন। আশা করছি সকলেই ভালো থাকবেন। নমস্কার।